ফন্ট সাইজ ক্লিয়ার নাকি আর একটু বড় করবো বা আরো ক্লোজ নিয়ে যাব? পেছনের লাইটের রিফ্লেকশনটা পড়ছে। ওটা অফ করে দিলে দেখতে সুবিধা হবে কি? হ্যাঁ মনে হয়, নালে ক্লিয়ার। হ্যাঁ ম্যাম এখন এবার ঠিক ক্লিয়ারই আছে। ওকে Yes, ma'am. Now it's clear. ওকে ওকে। এতদিন যা পড়েছো সবাই ড্রয়িং করতে পারছো তো? ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, স্কেলস, কোনো প্রবলেম কোথাও নেই তো? ওকে ওকে। Yes, ma'am. ম্যাম ওই শুধু যেটা ফ্রেঞ্চ কার্ভের কাজটা আছে ওইটা একটু প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, তারপর তো তুমি যেটা দিয়েছো নীলাঞ্জন একদম ঠিকঠাক হয়েছে, প্রবলেম নেই, ঠিকই Yes, আছে। ma'am, আমি বুঝে গেছি অ্যাকচুয়ালি। আমি প্রথমের দিকে ভুল প্রসেসে করছিলাম, তারপরে আমি বুঝে গেছি, তারপরে ঠিক করে নিয়েছি। ঠিক আছে। জয়ন্ত কি কলেজে আজ? ম্যাডাম প্রিয়াঙ্কা দেখে বল, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে, শীট তো দেখা যাচ্ছে। ডিপ 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 আরো ডিপ করো, বুঝতে পারা যাচ্ছে। আর ক্লোজ হবে না না? লাইট বোঝা যাচ্ছে না। আর ক্লোজ করা যাবে না না? আর ক্লোজ? হ্যাঁ করা যাবে। আর হবে না। কোথা থেকে দেখা যাচ্ছে? নো স্যার, লাইন কিছু বোঝা যাচ্ছে না। No, sir. হ্যাঁ। দেখ তো ছবিগুলো দেখা যাচ্ছে কিনা? হালকা হালকা না আছে। স্যার, ভীষণ ভীষণ হালকা। এবার একটু দেখা যাচ্ছে কিন্তু হালকাই, মানে বেশ কষ্ট করে বুঝতে হচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এটা এটা মনে হচ্ছে বোঝা যাবে এবার। ঠিক আছে দেখুন। আচ্ছা আমি ডার্ক করে আঁকবো। হ্যাঁ একটু ডার্ক করে আঁক, লাইন দে একটা দেখি। পজিশনটা দেখে নে আগে, কোথায় আঁকবি? এইটা তো বলুন, এটা তো পজিশনটা করুন। ক্যামেরাটা দেখাচ্ছি, দেখ তুই নিজে দেখ। পজিশনটা এখানে, ঠিক আছে? না দূরে যাচ্ছে। আরো সামনে এখানটা আছে। ঠিক আছে, ওটা বোঝা গেছে। আপনি আমার আমি আমার প্রিয়াঙ্কা স্টার্ট করো। ওকে। আমার তোমারটা আগে পড়িয়ে নি। আগের আমরা হ্যাঁ আগের দিন আমরা
ইলিপস এঁকেছিলাম বাই দ্য হেল্প অফ ফোকাস, ডিরেক্ট্রিক্স অ্যান্ড এসেন্ট্রিসিটি মেথড। আজকে আমরা আঁকবো বাই দ্য হেল্প অফ কনসেন্ট্রিক সার্কেল মেথড। Concentric circle method is applied when major axis and minor axis is given. Major axis বুঝে না AB is equal to 80 millimeter. It's called major axis. B is equal to 60 millimeter. Minor axis. ম্যাম বলো বলো। আপনার ওই সার্কেলটা তো বোঝা যাচ্ছে, কিন্তু ওই এ বি তারপরে ওই আর মাইনর অ্যাক্সিসে কি কি দিয়ে ডিনোট করেছেন ওইগুলো কিছুই বোঝা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? যেটা লিখেছে সিডি বা মাঝে আরেকটু ফন্টটা বড় করুন। এটা বলতে পারে এক পুরোটাই বেশি। আর ওটা মিলিমিটার লেখা আছে, এটা একদম বেশি হয়ে গেছে। আমি কি একটু বড় করে লিখবো তাহলে সুবিধা হবে? ইলিপসটা Yes, দেখতে ma'am, পাচ্ছো? আপনি বড় করে লিখুন। ঠিক আছে। ইলিপসটাই শুধু বোঝা যাচ্ছে। খুব সুন্দর বোঝা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? Yes, ma'am. ইয়েস ম্যাম। ইলিপসের দুটো অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে মেজর অ্যাক্সিস যেটা বড়, আর একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস যেটা ছোট। ঠিক আছে? ও পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্ট অফ এবি অ্যান্ড মিড পয়েন্ট অফ সিডি। ঠিক আছে? যখন আমার অ্যাক্সিস দেওয়া থাকবে মেজর অ্যাক্সিস এন্ড মাইনর অ্যাক্সিস, তখন কিন্তু আমরা আগে যেটা করেছিলাম ফোকাস ডিরেক্ট্রিক্স মেথড দিয়ে কিন্তু আঁকতে পারবো না, কারণ দেখো এখানে এসেন্ট্রিসিটি দেওয়া নেই, এখানে শুধু দেওয়া আছে ড্র অ্যান ইলিপস when its major axis is 80 millimeter and minor axis is 60 millimeter. ঠিক আছে? যে মেথডে আমরা করব সেই মেথডটার নাম হচ্ছে কনসেন্ট্রিক সার্কেল মেথড। কনসেন্ট্রিক সার্কেল জিনিসটা কি সেটা আবার একটু দেখো। এই পর্যন্ত সবার ক্লিয়ার? কারো বুঝতে কোনো অসুবিধা নেই? Yes, ma'am, clear. ওকে। It's my center. প্রিয়াঙ্কা, কনসেন্ট্রিক সার্কেলটা কি তুই বলবি না আমি বলবো? হ্যাঁ। অ্যাকচুয়ালি স্টুডেন্টস, কনসেন্ট্রিক সার্কেল মানে হচ্ছে একটা সার্কেল যার মোর দ্যান ওয়ান সার্কেল হ্যাভিং ওয়ান কমন সেন্টার বাট ডিফারেন্ট রেডিয়াস। দেখো ম্যাম কতগুলো সার্কেল আছেন, এই সার্কেলগুলোর সবকটা কিন্তু সেন্টার একই পয়েন্ট, কমন সেন্টার পয়েন্ট, কিন্তু ওদের রেডিয়াসটা বা ডায়ামিটারটা ডিফারেন্ট হওয়ার জন্য ওদের এক্সিস্টেন্সটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এরকম সার্কেলকে বলা হয় কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল করতে গেলে মিনিমাম আমাকে দুটো সার্কেল ড্র করতে হবে।
কারণ একটা সার্কেলে কোনো কনসেন্ট্রিক হয় না। তার জন্য যদি কোশ্চেন করা হয় একটা কনসেন্ট্রিক সার্কেল আঁকতে গেলে মিনিমাম কটা সার্কেল লাগবে? দুটো সার্কেল লাগবে। What is the characteristics of concentric circles? They have the one common center point but different in radius or diameter. প্রিয়াঙ্কা কিছু বললে বল। বোঝা গেছে? এটা বোঝা গেছে? ইয়েস ম্যাম। স্যার লাস্টে কি বললেন আরেকবার একটু বলবেন? লাস্টে আমি বললাম যে কনসেন্ট্রিক সার্কেল করতে গেলে আমাকে মিনিমাম দুটো সার্কেলকে আঁকতে হয়। একটা সার্কেল দিয়ে কোনো কনসেন্ট্রিক সার্কেল ডাইরেক্ট্রিক্স তো আমি বলিনি বাবা। না না স্যার, আপনি ক্যারেক্টারিস্টিক্সটা বললেন ওইটা। হ্যাঁ, অর্থাৎ এখানে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এদের একটা কমন সেন্টার পয়েন্ট থাকবে কিন্তু রেডিয়াস বা ডায়ামিটার ডিফারেন্ট হবে। যদি একই সেন্টার হয় রেডিয়াসটাও সেম হয় তাহলে তো ওভারল্যাপিং হয়ে যাবে। একটা সার্কেলের উপর দিয়ে একটা সার্কেল আমি আইডেন্টিফাই করতে পারবো না, দুটো সেপারেটলি দেখাতেই পারবো না। তাহলে এখানে ম্যাডাম যে সার্কেল তিনটে এঁকেছেন এদের প্রত্যেকেরই সেন্টার একটাই পয়েন্ট, ও পয়েন্ট, কিন্তু রেডিয়াসটা চেঞ্জ করে উনি এঁকেছেন বলে আমরা দেখতে পাচ্ছি তিনটে সার্কেলকে সেপারেটলি। ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা আঁকাতে যাব। কোশ্চেন দেওয়া রয়েছে 80 মিলিমিটার মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস হচ্ছে 60 মিলিমিটার। কাজে আমাকে দুটো সার্কেল আঁকতে হবে। আমি এখানে একটু রাফলি দেখাচ্ছি। একটা সার্কেলের রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে 30, আরেকটা সার্কেলের রেডিয়াস হবে 40 আর 40। ঠিক আছে? এটা করলেই তখন আমার ইলিপসের মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস 80 আর 60 চলে আসবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস থেকে মেজারমেন্ট থেকে আমরা পেয়ে যাব যে কনসেন্ট্রিক সার্কেল দুটো আছে তাদের ডায়ামিটার। মেজর অ্যাক্সিস মানে দেখো AB is the 80 millimeter. It represents the outer diameter of the circle, concentric circle. That means the diameter of the outer circle is 80 millimeter. So the radius will be 40 millimeter. According to the minor axis CD, it is given that 60 millimeter. It means that the diameter of the inner circle should be 60 millimeter. So we will draw the two circles of radius 40 millimeter and 30 millimeter respectively. দেখো আমার ডায়াগোনাল স্কেলটা দেখতে পাচ্ছ? আমি 30 মেজারমেন্ট নিলাম, নিয়ে একটা সার্কেল আমি ড্র করব। রেডিয়াস 30 নিয়ে একটা সার্কেল আমি ড্র করব। ম্যাম কত মেজারমেন্ট বললেন? 30। কেন 30 বললাম সেটা তো কারণটা বলে দিলাম, বলো বাবু। কেউ বলতে পারবে কেন 30 নিলাম? স্যার ওইটাই তো মাইনর অ্যাক্সিসের রেডিয়াস। মাইনর অ্যাক্সিস থেকে আমি ডায়ামিটারটা পাবো, সেখান থেকে 2 দিয়ে ডিভাইড করে আমি রেডিয়াস 30 নেওয়া হলো। ওকে, ভেরি গুড। সিমিলারলি ফর 80 আমাকে নিতে হবে রেডিয়াস 40। রেডিয়াস 40 দেখতে পাচ্ছ সবাই? নিয়ে সেম সেন্টার দিয়ে আমি একটা সার্কেল ড্র করব। সেম সেন্টার অ্যাপ্লাই করে আমি আরেকটা সার্কেল ড্র করব। ওয়ান কোশ্চেন, এক মিনিট প্রিয়াঙ্কা, একটা কোশ্চেন আছে স্টুডেন্টদের কাছে। আমরা যে এই ম্যাডাম যে এই সার্কেল দুটো ড্র করলেন, এই সার্কেল দুটো কিন্তু থিন লাইনে হবে, ডার্ক লাইনে হবে না। ম্যাডাম এটা পরে বলে দেবেন, তা আমি বলে দিচ্ছি থিন লাইনে হবে। কারণ এই সার্কেলটার কিন্তু প্র্যাকটিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই, এটা কিন্তু জাস্ট একটা মানে কনস্ট্রাকশন বেস হিসেবে করা হচ্ছে। এর উপর বেস করে আমার ইলিপসটা তৈরি হবে।
তাই জন্য ইলিপসটা হবে ডার্ক লাইন। বাদ বাকি সমস্ত লাইন এখন ম্যাডাম যেগুলো আঁকবেন সেগুলো কিন্তু সবই হবে থিন লাইনে। ওকে ক্যারি হ্যাঁ, ওকে স্যার, ইলিপস, মেজর অ্যাক্সিস এন্ড মাইনর অ্যাক্সিস, এই তিনটে জিনিস শুধু হবে ডার্ক, বাকি সব কিছু হবে কনস্ট্রাকশন লাইন, যেহেতু সব থিন হবে। ঠিক আছে, এবার এইটুকু দুটো সার্কেল সবাই আঁকতে পারবে সেম সেন্টার দিয়ে? সবাই পারবে তো? ইয়েস ম্যাম। ওকে, এবার যেটা Yes, করবে, ম্যাম বসিয়ে- ম্যাম দ্বিতীয় সার্কেলের মেজারমেন্টটা একটু বলবেন, দ্বিতীয় সার্কেলের মেজারমেন্টটা। বলো স্টুডেন্টরাই বলো দ্বিতীয় সার্কেলের মেজারমেন্ট। 40 মিলিমিটার। অর্থাৎ আমাকে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস যা দেওয়া থাকবে তাকে বাই 2 করে আমি দুটো রেডিয়াস দিয়ে দুটো সার্কেল ড্র করব। ঠিক আছে, ক্লিয়ার? Yes, ওকে, তার মানে এবার 40 মিলিমিটার। হ্যাঁ, এবার আমি কি করব, টি বসিয়ে হরাইজন্টাল লাইন টানবো যেটা কিনা সেন্টার দিয়ে পাস করবে। হরাইজন্টাল ওকে, সেন্টার দিয়ে পাস করবে, টি বসিয়ে করবে। আবার কি করব, বাই দ্য হেল্প অফ টি স্কোয়ার অ্যান্ড সেট স্কোয়ার সেন্টার দিয়ে আমি আরেকটা ভার্টিক্যাল লাইন ড্র করব। ওয়াসিম, নিজেকে মিউট করো। এই যে লাইনটা আমি টানছি একটু বলে দিই, এই লাইনটাকে বলে সেন্টার লাইন। সেন্টার লাইন আমরা কখন অ্যাপ্লাই করব, যখন কোন লাইন সেন্টার দিয়ে পাস করছে এবং আমি যখন শো করতে চাইছি যে এটা সেন্টার লাইন, তখন আমি সেন্টার লাইন আঁকবো। তোমরা আঁকতেও পারো, নাও পারো, আঁকলে বেশি ভালো। ঠিক আছে, সেন্টার লাইন এটাকে বলে, সেন্টার লাইন যেটা সেন্টার দিয়ে পাস হচ্ছে। প্রিয়াঙ্কা নিচে একটু বড় করে আঁক, সেন্টার লাইন 3 to 1 গ্যাপটা দেখিয়ে দে। আচ্ছা, নিচে এটা কিছু হবে নিচে 3, হ্যাঁ এখানে দেখাবো, এখানে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে নিচে সার্কেল গুলো এখানটা, নিচে। এখানে হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, এটা হবে 3 মিলিমিটার, 2 মিলিমিটারের গ্যাপ, একটা ডট, আবার 2 মিলিমিটারের গ্যাপ, আবার 3 মিলিমিটার। কেউ মেপে করে না, এটা জাস্ট চোখের আন্দাজে, এটাকে বলে সেন্টার লাইন। ঠিক আছে, 3, 2 গ্যাপ, মিডিলে একটা ডট, আবার 3, এটাকে বলে 3, 2, 3, এইভাবে কন্টিনিউ হবে, এটাকে বলে সেন্টার লাইন। ঠিক আছে, যখন কোশ্চেন করবে সেন্টার লাইনের মেজারমেন্ট কি আছে, তখন বলতে হয় 3 2 3। ইট মিনস একটা 3 মিলিমিটারের একটা লেন্থের একটা লাইন, তারপর 1 মিলিমিটার গ্যাপ দিয়ে 2 মিলিমিটার আবার একটা লাইন, তারপর আবার 1 মিলিমিটার গ্যাপ দিয়ে আবার 3 মিলিমিটার আবার একটা লাইন। একটা বড় দাগ, মানে দুটো বড় দাগের মাঝখানে ছোট দাগ হবে, বড় ছোট আবার বড় আবার ছোট, মাঝখানে গ্যাপ থাকবে অবশ্যই। এটা হচ্ছে মেজারমেন্ট, কিন্তু এটা মেপে আঁকার সময় মেপে করার দরকার পড়ে না। মোটামুটি চোখের আন্দাজে একটা বড় দাগ, তারপর একটু গ্যাপ দিয়ে একটা ছোট দাগ, তারপর আবার একটা গ্যাপ দিয়ে বড় দাগ করে করে আমরা এটাকে সেন্টার লাইন করে থাকি। এটাকে বলে সেন্টার লাইন। যখন আমরা 2 ডাইমেনশনাল ফিগার আঁকবো, সার্কেল আঁকবো, স্কোয়ার আঁকবো বা রেক্ট্যাঙ্গেল আঁকবো, তখন আমরা তাদের জন্য আঁকবো, বলবো এটা সেন্টার লাইন। যখন আমরা 3D অবজেক্ট আঁকবো, অর্থাৎ সিলিন্ডার, কোন, প্রিজম, পিরামিড এগুলো আঁকবো, তখন ওদের ক্ষেত্রে সেন্টার একই পারপাস, একই ড্রয়িং, কিন্তু আমরা ওদের নামটা পাল্টে তখন সেন্টার লাইন না বলে আমরা বলবো অ্যাক্সিস। সলিড বডির অ্যাক্সিস হয় আর 2 ডাইমেনশনাল বডির সেন্টার হয়। যেমন দেখো এখানে ইলিপসের ক্ষেত্রে আমরা মেজর অ্যাক্সিস বলছি, মাইনর অ্যাক্সিস বলছি, সেই রকম ব্যাপারটা। এবার দেখো এই জায়গাটা খুব মন দিয়ে দেখবে, যেহেতু আমার এখানে, বলো আমি একটু আপনি ওটা স্টার্ট করার আগে এটা একটু জানতে চাইছি। আমি যে সেন্টার লাইনটা আমরা যেটা ড্র করব, মানে ওটা ভার্টিক্যালি একটা হচ্ছে আর হরাইজন্টালি হচ্ছে, ওটা কোথা থেকে এই 3 to 3 যে আমরা এই লাইন, মানে আমরা সেন্টার লাইনটা যে করা শুরু করবো, ওটা কোথা থেকে? মানে আপনি তো সাইড থেকে যখন দেখছি ওটা তো একদম মানে নর্মালি আছে। আপনি কখন, মানে আমরা কখন হচ্ছে ওইটাকে স্টার্ট করব, ওই 3 to 3 মিলিমিটারের যে সেন্টার লাইনটা, ওটা স্টার্ট করব কোথা থেকে এক্স্যাক্টলি? আমি দেখাচ্ছি, এখানে দেখতে পাবে একটা সার্কেল আঁকছি আমি, দেখা যাচ্ছে এটা? ইয়েস এই ম্যাম। জায়গাটা দেখা যাচ্ছে? আচ্ছা, এই হচ্ছে আমার সেন্টার। খুব ভালো কোয়েশ্চেন করেছো। আমি একটা স্ট্রেট লাইন আঁকতাম, তো এখন আমরা এবার কি করবো, আমরা সেন্টার দিয়ে পাস করাচ্ছি। টি বসিয়ে এই 3 করলাম, ডট দিলাম, 3 করলাম, ডট দিলাম, 3 করলাম, ডট দিলাম, 3 করলাম, ডট দিলাম,
সেন্টার লাইন একটু এক্সটেন্ড করানো যায়, সেন্টার লাইন এক্সটেন্ড করানো যায়। এরপর কি করব, আবার সেম ভাবে আমি ভার্টিক্যালি যখন করব সেট স্কয়ার দিয়ে এই 3 ডট 3 ডট 3 ডট 3 ডট, বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম। আবার কি বলবো, রিপিট করতে লাগবে? আচ্ছা ম্যাম, ওই বুঝতে পেরেছি। যেটা হরাইজন্টালি আর পারপেন্ডিকুলার যেটা আর রয়েছে, মানে ডট গুলো কি ম্যাম দুটো মিডিলেই আসবে? মানে 3.3 বললেন, ওই যে 3.3 করে হরাইজন্টাল আর পারপেন্ডিকুলার ডটটা কি মানে মিডিলেই আসতে হবে? হ্যাঁ, সেভাবেই আসার কথা। আচ্ছা, কিন্তু ওইভাবে এখন জানতে এত হবে। ক্যালকুলেটিভ হইও না, এত চিন্তা করার কিচ্ছু নেই, তোমরা চেষ্টা করো, আমরা তো আছি কারেকশনের জন্য, নো প্রবলেম। ওকে, চেষ্টা করো। মাথায় রেখো যে হরিজন্টাল অ্যাক্সিসটা আর ভার্টিক্যাল অ্যাক্সিসটা একে অন্যকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করবে, মানে সার্কেলের সেন্টার দিয়ে যাবে। দুটো অ্যাক্সিস 90 ডিগ্রি হবে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল লাইন, দুজনেই সেন্টার পয়েন্ট দিয়ে পাস করবে, তার ফলে ওরা একে অন্যের উপর পারপেন্ডিকুলার থাকবে। স্যার, হ্যাঁ স্যার আমি ওটা একটু ভুলে গেছি স্যার, আপনি ওই 2D আর 3D এর ক্ষেত্রে একটা এক্সিস বললেন, আরেকটা কি বল স্যার, ওই জায়গাটা আরেকবার বলবেন একটু প্লিজ। যখন টু ডাইমেনশনাল ফিগার আঁকি তখন ওই লাইনটাকে সেন্টার লাইন বলি, আর যখন 3 ডাইমেনশনাল ফিগার আঁকবো তখন ওই লাইনটাকে সেন্টার লাইন না বলে অ্যাক্সিস লাইন বলবো। দুটোরই কনফিগারেশন একই। ওকে 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 স্যার, ওকে স্যার। আচ্ছা, এইবারে আমরা আজকে আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা সার্কেলকে কি করে ইকুয়াল 12 ডিভিশন করা যায়। একটা সার্কেলকে কি করে ইকুয়াল 12 ডিভিশন করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাতে দেখালে সুবিধা হবে না এটাতে দেখালে সুবিধা হবে, বলো কোনটাতে ম্যাম দেখালে আপনি সুবিধা মনে হবে? হয় কাজ করুন ম্যাম, আপনি মনে হয় কাজ হ্যাঁ, করুন, আপনি এই দুটো মুছে দিয়ে না আরো বড় একটা সার্কেল করুন, তাহলে আরো ভালো বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে। স্টুডেন্টস, ম্যাডাম আঁকতে আঁকতে আমি কিছু কথা বলতে থাকি। এই যে সার্কেলটাকে ইকুয়াল 12 ডিভিশন করা হচ্ছে, এখানে হঠাৎ করে ইকুয়াল 12 ডিভিশনস কেন? কেন আমরা 12 ভাগ করব? 10 ভাগ হলো না, 5 ভাগ হলো না, ওটা 12 ডিভিশন কেন? একটু ছোটবেলার গল্পে চলে যাচ্ছি। ছোটবেলায় যদি আমরা পড়েছিলাম একটা সার্কেল, তার ইন্টারনাল অ্যাঙ্গেলটা কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি যদি হয়, তাহলে আমি যদি একে ইকুয়াল 4 ডিভিশন করি, তাহলে চারটেই আমার ইকুয়াল ডিভাইডেড হয় 90 ডিগ্রি করে। কি বললাম, যদি আমি 4 ডিভিশন করতাম তাহলে প্রত্যেকটা ডিভিশন আসে 90 ডিগ্রি করে, যে 90 ডিগ্রিটা আমার সেট স্কোয়ার দিয়ে মেজারেবল, কারণ আমার সেট স্কোয়ারের মধ্যে 90 ডিগ্রি মাপা যায়। নেক্সট, কিন্তু এই চারটে ভাগ করলে পরে আমাদের পারপাসটা অত সুন্দর করে সলভ হয় না, কারণ কার্ভ একটু ইরেগুলার চলে আসে। তারপরে যদি আমি 5 ডিভিশন করতাম তাহলে আমার কত আসতো? 360/5। ইট ইজ নট পারফেক্টলি মেজারেবল বাই দ্য সেট স্কোয়ার, কারণ সেট স্কোয়ারটি আমরা কি মাপতে পারি? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 75 ডিগ্রি। এইভাবে করতে করতে দেখা গেল যদি আমরা 12 ডিভিশন করতাম, তাহলে 12 ইজ যখন 360 is divided by 12, the result will be 30 ডিগ্রি। এবং 30 যে মাল্টিপল গুলো আছে 30, 60, 90, these all angles are measurable by my set square। যেহেতু সেট স্কয়ার দিয়ে 30 গুণিতক 30 মাল্টিপল যে কোনো অ্যাঙ্গেল আমরা মাপতে পারি সেট স্কয়ার দিয়ে, তার জন্য আমরা কি করলাম, এইটাকে 12 ডিভিশনটাকে আমরা বেছে নিলাম। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ভাইভা। প্রিয়াঙ্কা স্টার্ট করো। কনসিডার করো এটা আমার টি, এটাকে টি হিসেবে কনসিডার করো। সেট স্কয়ারের সেটিংটা দেখো কিভাবে বসাচ্ছি। টি এর উপর জাস্ট এভাবে বসাবো, সেন্টারের কাছে নিয়ে যাব,
হলো, আবার স্লাইড করে নিয়ে আসবো, সেন্টার দিয়ে যেন পাস করে সেটা দেখবো। এই হলো, এইবার জাস্ট একে উল্টে দেব, জাস্ট মিরার করব, করে আবার টি এর উপর সেট করব, সেন্টার দিয়ে স্লাইড করব, তারপর আবার এইদিকে স্লাইড করে নিয়ে আসব, অর্থাৎ একবার এইভাবে বসাবো, এই টানবো, স্লাইড করে এনে এই টানবো, আবার জাস্ট ঘুরিয়ে মিরর করব, করে এই টানবো আর এই টানবো। ঠিক আছে, দেখো ইকুয়াল 12 ডিভিশন হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বোঝা ম্যাম যাচ্ছে? আরেকবার বোঝাতে হবে। তাহলে মুছে বোঝাই, নালে তো এর ওপর বুঝতে পারবে না। মুছে দিচ্ছি, মুছে হ্যাঁ, দিয়ে ম্যাম, আবার হ্যাঁ, ম্যাম। বোঝাচ্ছি। Yes, ma'am. বুঝলে ভালো হতো। এবং আমি একটা সার্কেলের ওপর বোঝাচ্ছি, দুটো সার্কেলে বোঝাচ্ছি না, ঠিক আছে? যাতে তোমরা শুধু আগে 12 ডিভিশনটা বোঝো। হ্যাঁ ম্যাম। এটা খুব ইজি। সেট স্কোয়ারের প্রিয়াঙ্কা একটু বলছি, প্রিয়াঙ্কা সেট স্কোয়ারের 30 আর 60 আগে দেখিয়ে দিন, তাহলে একটু সুবিধা হবে। সেট স্কোয়ারে এটা হচ্ছে আমার সেট স্কোয়ার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, যেই ঘুরিয়ে দেব এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সরু যে দিকটা সেটা 30, এইটা 60 আর এটা 90। ঠিক আছে, আমি এইভাবে বসাবো, বসিয়ে একটা লাইন টানবো, এখানে ধরো এইটা আমার সেন্টার। ঠিক আছে, চারটে ভাগ তো পেয়েই গেছি। চারটে ভাগ পেয়ে গেছি, টিটা কিন্তু সেট করা আছে, এই বসালাম, এই ম্যাম টি মানে টি স্কোয়ারের কথা বলছেন? টি স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ টি স্কোয়ার। টি স্কোয়ারের উপরে সিক্সটাকে এইভাবে সেট করবে, করে 30 ডিগ্রি একটা লাইন টেনে দিলাম, স্লাইড করে নিয়ে আসো, এটা 60 ডিগ্রি আঁকা হচ্ছে, এটা 60 ডিগ্রি হয়ে গেল। এটাকে এবার তুলে দেবে, টি থাকলে কোনো সমস্যাই হবে না, আমি টি ছাড়া করছি বলে আমার এরকম বাঁকা বাঁকা আসছে। এইরকম ভাবে ছিল আমার। এবার আমি কি করলাম, জাস্ট উল্টে দিলাম, জাস্ট উল্টে দিলাম, দিয়ে আবার সেন্টার দিয়ে পাস করালাম, নিচে টি রয়েছে, টি কিন্তু আমাকে সাপোর্ট দিচ্ছে, এই টানলাম। তোমাদের এত কষ্ট করতেই হবে না, আমি আবার দেখিয়ে দেবো, আমি এখন ড্রয়িং করবো, দেখিয়ে দেবো। হ্যাঁ আমি ভিডিও করবো, আর স্যারটা এখন দেখাবেনও। আবার এই অ্যাঙ্গেলটাকে, এইটাকে সেন্টারের কাছে নিয়ে যাবে, 12 ভাগ। ঠিক আছে, ইয়েস ম্যাম। আসলে ম্যাম এটা বুঝতে একটু ইজি হলো, কারণ আগেরটায় ওর ভেতরেও তো আরেকটা সার্কেল ছিল, তো ওই জন্য ওটা একটু একটু অন্যরকম কেমন একটা লাগছিল, এটা অনেক দুটো সাইকেল একে করতেই হবে। আবার আঁকবো, এই তো মুছে দিচ্ছি, দেখো না, হয়ে যাবে, ততক্ষণ আমরা বুঝিয়ে যাব, কোনো প্রবলেম নেই।
এই হলো। আবার আমি দেখাচ্ছি সেট স্কোয়ার সেটিং। নিচে টি রয়েছে, এই বসালাম, ঠিক আছে, সেন্টার দিয়ে পাস করছি, হলো, 60 ডিগ্রি। লাইন করে নিয়ে এলাম, হলো, একদম বড় সার্কেলটা অবধি টানবে। এরপরে জাস্ট আমি ঘুরিয়ে দিলাম, জাস্ট ঘুরিয়ে দিলাম, এই বসালাম, আবার স্লাইড করে আনলাম, এইখানে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই পয়েন্টটা হচ্ছে ডি। এই অবধি ক্লিয়ার কিনা আগে বলো, তারপর আমি হাতে যোগ করব। Yes, ma'am. ক্লিয়ার, ঠিক ম্যাম আছে। সিডিটা কি মাইনর বলে ওইখানে ভেতরে বসলো? ইয়েস, সিডিটা মাইনর অ্যাক্সিস এন্ড এবিটা মেজর অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, দেখো সার্কেল দিয়েও মিলবে, এবি 80 হবে, যেহেতু আমি 40 রেডিয়াস নিয়ে এঁকেছিলাম, কাজে এবি আমার 80 আসবে। আর সিডি কত আসবে, যেহেতু আমি 30 রেডিয়াস নিয়ে এঁকেছি, তাহলে সিডি অটোমেটিক্যালি 60 চলে আসবে, আসবে তো? হুম 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 ওকে ম্যাম। এইবার শুরু হচ্ছে আঁকা, খুব মন দিয়ে দেখো। তবুও বলছি, যখনই তোমরা সার্কেলকে 12 ভাগ করতে যাবে, প্রথমে সেট স্কয়ারটা বেশ এদিক ওদিক নিয়ে বেশ কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু পারবে করতে, পারবে। দেখো, মাথায় রাখো, আমি এটা ছোট সার্কেলটাকে সিডি নাম দিচ্ছি, সিডি দিয়ে আমি হরাইজন্টাল এইচ আর এবি দিয়ে পারপেন্ডিকুলার পি। আমি বা স্যার সবাই সবসময় বলি যে তোমরা আননেসেসারি কিছু ড্রয়িং এর লিখবে না, তোমরা কিন্তু লিখছো, আমি যেগুলো লিখছি তোমরাও সেগুলো লিখছো, কোনো লেখার প্রয়োজন নেই। ইভেন AB = 80, CD = 60 ড্রয়িং এর পাশে লেখারও কোনো দরকার নেই, তুমি জাস্ট শো করে দেবে আফটার ইলিপস ড্রয়িং, লিখবে না, কিচ্ছু লিখবে না। আমরা এগুলো লিখছি যেহেতু অনলাইনে সুবিধার জন্য, ঠিক আছে। সিডি থেকে আমি কি করব দেখো, এই লাইনটা এখান থেকে আমি টি বসাবো, দাঁড়াও, টিও বসাবো, ম্যাম হ্যাঁ বলো বলো। ম্যাম আপনি সিডি হরাইজন্টাল এবি পারপেন্ডিকুলার, এটা কি বুঝতে পারলাম না তো, সিডিটাই তো ভার্টিক্যাল হয়ে আছে। সেটাই তো বোঝাতে চলেছি। ওকে 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 ম্যাম, ওকে ম্যাম। টি বসাচ্ছি, সিডি মানে এটা সিডি যে ছোট সার্কেলটার কথা বলছি, ছোট সার্কেল দিয়ে আমি যে 12 ভাগ করেছি না, ছোট সার্কেলটা 12 ভাগকে যে পয়েন্টে মিট করেছে, সেই পয়েন্ট থেকে আমি টি দিয়ে হরাইজন্টাল লাইন ড্র করব, ছোট সার্কেল, হ্যাঁ জেনারেটর, যে পয়েন্টে মিট করেছে তাদেরকে আমি হরাইজন্টাল কি বসে হরাইজন্টাল লাইন টানবো। এটার কোনো প্রয়োজন নেই, হরাইজন্টালই রয়েছে। সি পয়েন্ট আমার এমনি পেয়ে গেছি, এ পয়েন্ট আমি এমনি পেয়ে গেছি, বি পয়েন্ট এমনি পেয়ে গেছি, ডি পয়েন্ট এমনি পেয়ে গেছি। বাকি পয়েন্ট গুলো পাওয়ার জন্য টু ড্র দ্য ইলিপস আমাকে এই মেথডটা অ্যাপ্লাই করতে হচ্ছে। দেখো, টি বসালাম, এই যে পয়েন্টটা হরাইজন্টাল লাইন টানলাম, আবার এই পয়েন্টে নিয়ে গেলাম, হরাইজন্টাল লাইন টানলাম, আবার এই পয়েন্টে নিয়ে গেলাম, হরাইজন্টাল লাইন টানলাম, এই পয়েন্টে বুঝতে পারলে কি না বলো, নাকি আরেকবার রিপিট করবো বলো? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। এবার বোঝা গেছে যে সিডি এর পাশে এইচ কেন লিখেছি, এইচ মিন্স হরাইজন্টাল।
সিডি সার্কেলকে ডায়ামিটার করে যে সার্কেলটা আছে, সিডি কে ডায়ামিটার করে সেই সার্কেলগুলো যেখানে ইন্টারসেক্ট করেছে জেনারেটরকে, সেই পয়েন্ট ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমরা সব হরাইজন্টাল লাইনগুলো আমরা টানলাম। নেক্সট এবার এবি কে ডায়ামিটার ধরে যে সার্কেলটা আছে অর্থাৎ আউটার সার্কেলটা, সেখানে যে জেনারেটরগুলো যেখানে ইন্টারসেক্ট করেছে সেই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো থেকে ভার্টিক্যাল লাইন টানবো। সেটার জন্য তোমার নিচে টি বসানো থাকবে। আর এই যে পয়েন্ট দেখো, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এটা তো বি পয়েন্ট আমি এমনি পেয়েছি, এই পয়েন্ট ম্যাম এবিটা কি লিখলেন? পারপেন্ডিকুলার। ওটা একটা কোড লেখা হয়েছে বুঝতে সুবিধার জন্য। এবি পারপেন্ডিকুলার মানে হচ্ছে এবি সার্কেলে এবি কে ডায়ামিটার ধরে সার্কেলটা আঁকা হয়েছে, সেখানে জেনারেটরগুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেখান থেকে পারপেন্ডিকুলার লাইন আঁকবো। এই পুরো কথাটাকে ম্যাম মনে রাখার সুবিধার জন্য লিখে রেখেছেন এবি থেকে পারপেন্ডিকুলার। এবার দেখো আমার নিচে টি বসানো আছে, আমি যে কোনো একটা সেট স্কয়ারকে সেট করব, এই পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলার লাইন আমি ড্র করব। আবারও বলছি, এই পয়েন্টে 12 ডিভিশনটা আমাকে 12 এই বড় সার্কেলকে এই পয়েন্টে কাট করেছে, এখান থেকে আমি পারপেন্ডিকুলার তুলব, এখান থেকে পারপেন্ডিকুলার, এখান থেকেও পারপেন্ডিকুলার, এই ধরো এইভাবে। ইন্টারসেক্টিং পয়েন্টটা আসতে হবে দুটো সার্কেলের মাঝখানে, আউটার সার্কেলের চেয়ে বাইরেও যাবে না, ইনার সার্কেলের থেকে ভেতরেও ঢুকবে না। বোঝা গেল? ইয়েস ম্যাম। আবারও বলছি, ছোট সার্কেলকে জেনারেটররা যে যে পয়েন্টে মিট করেছে সেখান থেকে আমরা হরাইজন্টাল লাইন টানবো থ্রু আর টি স্কোয়ার। আর বড় সার্কেলকে 12 ডিভিশনের জেনারেটররা যে যে পয়েন্টে মিট করেছে সেখান থেকে আমরা বাই দ্য হেল্প অফ টি স্কোয়ার অ্যান্ড সেট স্কোয়ার পারপেন্ডিকুলার লাইন ড্র করব। করার পর আমি দেখো এই পয়েন্ট পেয়েছি মিটিং পয়েন্ট, এই লাইনটা আর এই লাইনের মিটিং পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা। এগ্রি করছো? তাহলে এটা হচ্ছে আমার ডি পয়েন্ট, এইটা আর এইটা, তিনটে নিয়ে আমরা কার্ভ জয়েন করা শিখেছি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে। এই দেখো জয়েন করে দিলাম। তারপর কোথায় চলে যাব? বি তে চলে যাব, করে ফেললাম। আবার কোন পয়েন্ট? এই পয়েন্ট, এই পয়েন্ট। বি থেকে আবার ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আমি এলাম। তারপর কোথায় আসবে? অবশ্যই সি তে আসবে, নিয়ে চলে আসো সি তে। আবার দেখো এই পয়েন্ট, এই পয়েন্ট, সি থেকে নিয়ে আসো ফ্রেঞ্চ কার্ভকে, এতে এসে অবশ্যই মিট করবে। তারপর এই এই এ থেকে আবার এই গেল, এই গেল। এবার বলো তো কোথায় মিট করবে? ইলিপসটা কোন পয়েন্টে গিয়ে মিট করবে বলো? ডি পয়েন্টে। ডি তে গিয়ে মিট করবে। অ্যাবসলিউটলি রাইট, ডি তে গিয়েই মিট করবে, যেহেতু ডি আমার মাইনার অ্যাক্সিস। এই যে ইলিপসটা হলো, এটাই হচ্ছে আমার আঁকার উদ্দেশ্য, আমার মেইন অবজেক্ট টু ড্র দা ইলিপস। কাজেই দেখো আমি যেভাবে এঁকেছি সব যেহেতু ডার্ক, কিচ্ছু বোঝা যাচ্ছে না, তাই না? সেই জন্য বলছি তোমরা যখন আঁকবে শুধু ইলিপসটা হবে ডার্ক, বাকিরা সবাই হবে থিন। নাহলে আমার এখান থেকে বোঝার উপায় নেই যে আমার অবজেক্ট কে। সবাই ডার্ক, সবাই ডার্ক। এবার বুঝতে পারছো ডার্ক আর থিনের ডিফারেন্সটা কেন দরকার? বুঝতে পারছো সবাই? আচ্ছা, ইয়েস ম্যাম। হ্যাঁ, এইবারে দেখো তোমরা, আমি এবং স্যার দুজনেই খুব স্যাটিসফাইড যে তোমরা ড্রয়িংটাকে ভীষণ ভালোভাবে কিন্তু আত্মস্থ করতে পারছো এবং খুব ভালো অ্যাপ্লাই করছো। তোমাদের আঁকা ভীষণ ভালো, ভীষণ ভালো। আমরা খুব স্যাটিসফাইড তোমাদেরকে পড়াতে পেরে, খুবই স্যাটিসফাইড। আমরা হাতে করে শেখাতে পারছি না, তা সত্ত্বেও তোমরা এত সুন্দর ড্রয়িং করছো, আমাদের তো খুব ভালো লাগছে তোমাদের পড়িয়ে। আমাকে এটা দেওয়া ছিল কোয়েশ্চেনে, সেজন্য এটা আমাকে অবশ্যই দেখাতে হবে। 80, আর আমার যেহেতু এই দিকে জায়গা নেই, আমি এই দিকে যাব সিডি
এবার আসবো 60 স্কেল 1:1, ওপরে অবশ্যই কনসেন্ট্রিক সার্কেল মেথড লিখতে হবে। ঠিক আছে, জয়ন্ত রেডি? রেডি। আমার একটা কোশ্চেন আছে স্টুডেন্টস। এই আগের দিন আমরা ইলিশ শিখলাম জেনারেল মেথডে, আজকে আমরা শিখছি আরেকটা ইলিশ জেনারেল মেথডে, স্কিন শেয়ার জেনারেল মেথডে। তাহলে এই আজকে আমরা আঁকলাম কনসেন্ট্রিক সার্কেল মেথডে। স্যার কখন আমি জেনারেল মেথডে আঁকবো, কখন আমি এই কনসেন্ট্রিক সার্কেল মেথডে আঁকবো, করে বুঝবো স্যার? স্যার জেনারেল মেথড আমরা যখন আঁকছি, যখন হচ্ছে আমরা মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস দেওয়া থাকছে তখনই আমরা এই মেথডটা আঁকছি, মানে এই যে কনসেন্ট্রিক সার্কেল মেথড। আর যখন আমাদের এক্সেন্ট্রিসিটি দেওয়া থাকছে তখন হচ্ছে আমরা জেনারেল মেথডে আঁকবো। ফোকাস ডিরেক্ট্রিক্স আর এসেন্সিটিভিটি দেওয়া থাকলে হচ্ছে আমরা ওই যেটা প্রথম মেথডটাই আঁকবো, আর যদি মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দেওয়া থাকে তাহলে কনসেন্ট্রিক সার্কেল মেথডে আঁকবো। একদম ঠিক। একদম সবাই শুনে নিয়েছো? তাহলে কোশ্চেনে ডেটা কি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে ইকো হচ্ছে। হ্যালো, এবার শোনা যাচ্ছে? ইয়েস স্যার, ইয়েস। আঁকা শুরু করে দে জয়ন্ত, টাইম অনেকটা হয়ে গেছে। Okay. At first, the required instrument is diagonal scale, t-square and set square. At first, I have placed my t-square and have drawn the horizontal line and select any point as center point at any point. Now, through this center point, I will draw a vertical line. This also should be a centered line, but it is vertical. Now, I will draw the circles. At first, the outer circle, the radius should be 40 millimeter. Since the major axis is given 80 millimeter, so the diameter should be 80 and the radius is 40 millimeter. Measure this 40 millimeter with the help of my diagonal scale and map it. By centering the point here, and I will draw a circle with thin line, very thin line. Is it visible? No. Yes sir, yes sir. থিন করছি যাতে তোমরা বুঝতে পারবে কতটা থিন আর কতটা ডার্কের কম্পারিজনটা বোঝানোর জন্য আমি থিনই আঁকলাম। যেহেতু ম্যাডাম বুঝিয়ে দিয়েছেন তোমরা বুঝতে পারছো যে না, অ্যাকচুয়ালি তোমরা তো ম্যাডামের ক্লাসে দেখে নিয়েছো ওটা একটা সার্কেল হয়। আমি ইচ্ছা করে ডার্ক করছি না, কারণ আমাকে আবার পরে থিন করতে হবে। তুই বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, আমি ডার্ক করে করছি আমি আবার পরে। স্যার একটু ভালো করে দেখলে বোঝা যাচ্ছে। এটা ঠিক আছে। নেক্সট আমি পরে আবার থিন করে দেবো। কিন্তু তোমাদের আমি একটা জিনিস শেখাতে চাইছি, সবাই দেখো যে আমি যে সার্কেলটা দুবার করলাম, তোমরা কেউ দুবার সার্কেল আঁকবে না। এতে কি হলো, ডাবল লাইন হয়ে গেল সার্কেলটা। ভিডিও সার্কেল যদি আমার পজ হয়ে গেল, ভিডিও পজ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আবার পজ হয়ে গেল। নেক্সট, এবার আমরা আজকে আমি শিখে নিলাম স্যারের একটা আঁকা থেকেই যে আমরা কখনো কোনো সার্কেল আঁকলে পরে কখনো ওভার লাইন ড্র করবো না, একই জায়গায় দুবার সার্কেল আঁকবো না, একবারই কমপ্লিট করার চেষ্টা করবো, নাহলেই কিন্তু একটু হলেও তোমার একটু ড্রয়িংটা মোটা ঠিক হয়ে গেছে। নেক্সট, ইনার সার্কেল অর দ্য স্মলার সার্কেল রেডিয়াস শুড বি 30 millimeter
This is 30 millimeter. Since the minor axis is 60 millimeter, so the smaller radius should be 30. Another circle. These two circles are called the concentric circle with the common axis, common center is O. The length of the major axis is A, B, and the minor axis C, D here. Now we should divide this circle equal 12 division. Why it is 12? I have already discussed few minutes ago. Since the total angle is 360, Yes. to get equal division, it is very suitable to divide 12 division, because through my set square I can measure the exact multiple of 30, 60, and 90 degree. Here, this is 30 degree angle, this is 60 degree angle, this is 60 degree, this is 30 degree angle, this is 90 degree angle. If we draw on by place the set square above the T square, then this side will indicate a 30 degree inclined line, and this line will indicate the 60 degree inclination line. So place the 30 degree inclined line at first on the, as if the line passes through the center of the circles. দেখতে পাচ্ছ আমি এমন ভাবে প্লেস করলাম যে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি আছে, তাহলে 30 ডিগ্রি লাইনটা সেন্টার দিয়ে পাস করবে, করলো। এবার আমি এটা মুভ না করিয়ে স্লাইড করিয়ে এই পাশে যদি আমি স্লাইড করে নিয়ে আসি, তাহলে এই লাইনটা কত ডিগ্রি লাইন হবে? 60 ডিগ্রি। ভেরি গুড, 60 ডিগ্রি লাইন হবে। তোমরা দেখতে পাচ্ছ না, আমি লেফট হ্যান্ড দিয়ে দিচ্ছি। ওকে, দেখো এটা 30 ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো যখন আমি এভাবে প্লেস করেছিলাম। এবার যদি আমি এটাকে রিভার্স করে দিই, উল্টে দিই, তাহলে আমার এদিকে কি আসবে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল। 60 ডিগ্রি। আর এপাশে নিয়ে এলে 30 ডিগ্রি। 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আমরা ড্রয়িং চেক করব কি করে? আমরা কি করে ড্রয়িং চেক করব দেখো, নিজেরাই দেখো। যদি আমি এই যে কোনো সার্কেল ধরো, বড়টাই ধরছি, আউটার সার্কেলটা ধরছি, এই যে জেনারেটরটা এখানে মিট করেছে, এখানে মিট করেছে, আমি যদি টি প্লেস করি তাহলে দেখবো যে তারা একই পয়েন্ট দিয়ে যাচ্ছে। এক মিনিট, ক্যামেরাটা একটু সরাচ্ছি। দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট মিট করছে, তার মানে আমার ড্রয়িংটা ঠিক আছে। যদি আরেকবার চেক করে নিই, এখানে এলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই হরাইজন্টাল লাইনে স্টে করছে, তাহলে ডিভিশন ঠিক আছে, মানে সেম লাইনে, শুধু কি তাই? সেম লাইনে আসবে। যদি ভার্টিক্যাল লাইনটা চেক করি, দেখো এই পয়েন্টটা সেম ভার্টিক্যাল লাইনে স্টে করবে। এই পয়েন্টটা these two points will lie in same vertical line, একদম। তাহলে আমার 12 ডিভিশন পারফেক্টলি ওকে। তোমাদের এটা ইজিলি হয়ে যাবে, তোমরা এটা চেক করে নিতে পারবে যে ড্রয়িংটা ঠিক করলে কিনা, আমাদের কাজটা অনেকটাই ইজি হয়ে যাবে। তাহলে এই অবধি যখন ঠিক আছে, এবার আমি ড্রয়িংটা শুরু করব। খুব ভালো করে দেখো, এরপরে আমি কি বলেছিলাম, এই জেনারেটর আছে 12খানা জেনারেটর, যদি আমি নাম দিয়ে থাকি, দিস ইজ 1 2 3, তোমাদের নাম দেওয়ার দরকার নেই, আমি দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য 5 6 7 8 9 10 11 and 12। এই 12খানা জেনারেটরকে আমি নাম দিচ্ছি 01 02 03 04 05 and so on up to this 012। এই নামটা তোমাদের দেওয়া দরকার নেই, আমি দিলাম তোমাদের বোঝাতে সুবিধার জন্য। নেক্সট কি করব, এই ধরো 01 07 010 and 04, এই চারটে জেনারেটর নিয়ে আমার কোনো কাজ করার দরকার নেই, কারণ ম্যাডাম বলেছিলেন যে এই ইলিপসের উপরে এ বি সি ডি এই চারটে পয়েন্ট আমি অটোমেটিক্যালি পেয়ে গেছি from my questions because the major and minor axis were given। তাহলে আমি এ বি সি ডি চারটে পয়েন্ট আমার known হয়ে গেছে on above the ellipse, so I need not to draw any lines from these 4 points A, B, C, D. But what about for 02 line? This is generator 02.
intersect this smaller circle here and the larger circle here. At first, we draw the horizontal lines by means of our t-square from the intersecting points with the generator and the smaller circle perimeter. Smaller circle perimeter কে generator গুলো যেখানে intersect করছে সেই intersecting point গুলো থেকে আমি horizontal line টেনে রাখছি। দেখো একবারে দুটো টানা হয়ে গেল কারণ তারা একই লাইনে স্টে করবে বলে। নেক্সট 02 and 06, line number 02, 06, they will be lie on the both points will be lie on the same horizontal line. So we have drawn this another two horizontal lines from here. Come 08 and 012, two horizontal lines already have drawn. Then 09 and 011, 09 and 011. Mind it, all the intersecting point of this horizontal and vertical line must be lie between these two circles. দুটো সার্কেলের মাঝখানে কথা থাকবে, এই সার্কেলের বাইরে আসবে না বা এই স্মলার সার্কেলের ভেতরে যাবে না। তাহলে আমাকে এবার কি করতে হবে, ভার্টিক্যাল লাইনগুলো ড্র করতে হবে। আবার টি প্লেস করলাম, select your t set square, vertical line means 90 degree, তাহলে আমি 90 ডিগ্রিটাকে প্লেস করেছি above the t, t means t square. Then draw the vertical lines from those points where the generator intersect at the point with the larger circle. লার্জার সার্কেল কে যেখানে ইন্টারসেক্ট করেছে তোমার জেনারেটর সেই পয়েন্টগুলো থেকে ভার্টিক্যাল লাইন টানবো। একবারে দুটো করে টানা হয়ে যাবে কারণ তারা একই পয়েন্টে থাকবে, একই লাইনে থাকবে। 03 and 011, zero 05, 09, 08 and 06, then all the horizontal lines and vertical lines have intersect at a point. Then join this point with the help of our French curve. এই ফ্রেঞ্চ কার্ভের কোন জায়গাটা ঠিক অ্যাডজাস্ট হবে সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি না। এই সেট স্কয়ারটা লাগতে পারে বা আমার আরেকটা সেট স্কয়ার লাগতে পারে, সেটা কিন্তু আমাদের প্র্যাকটিস বলে দেবে যে আমরা কোন। প্রচন্ড হেজি লাগছে। তাহলে তোমার নেট প্রবলেম হবে না, আমরা তো ঠিকই দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখো একটু ফলো করো, ভিডিওটা পেয়ে যাবে যখন তখন আবার ইয়ে করে যাবে। নেক্সট আমি দেখো এই যে সেট স্কয়ারে কোন কোনটা পয়েন্টটা মিট করবে, এই সরি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে সি এই দুটো পয়েন্টের নাম দিয়ে নি আমি, আর বি এই চারটে পয়েন্টকে ইন্টারসেক্ট করে একটা কার্ভ পেতে হবে। এই চারটে আমরা বলেছিলাম যে এট এ টাইম অ্যাটলিস্ট তিনটে পয়েন্টকে মানে লাইন কার্ভে জয়েন করতেই হবে, তিনের কম কোনো লাইন পয়েন্টকে আমরা জয়েন করতে পারি না। তাহলে আমি এবার দেখি যদি চারটেকেই একসঙ্গে করা যায় তাহলে খুব ভালো হয়। দেখা যাক কোথাও পাই কিনা খুঁজে, মনে হচ্ছে পাবো। পেয়েছি, চারটে পয়েন্টকে একবারেই কানেক্ট করে দিতে পারছি। এর চেয়ে আনন্দের কিছু হয় না যখন ফ্রেঞ্চ কার্ভে কোনো পয়েন্ট খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মনে রাখলাম এই জায়গাটা দিয়ে পাওয়া যাচ্ছিল। দেখি এবার যদি এখানটা করতে হয়, মনে হয় একটু উল্টে দিলেই মনে হয় পাওয়া যেতে পারে। সবসময় যে পাবো তার কোনো মানে নেই, দেখা যাক। দেখো পেন্সিলটাকে আমি টাচ করিয়ে ফ্রেঞ্চ কার্ভকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি অ্যাডজাস্ট করছি। এখন যদি আমাদের কোনো নম্বর দিত। নেক্সট এই জায়গাটা চারটে করে পয়েন্ট কিন্তু অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে এসে যাচ্ছে।
তোমরা এখন আমার হাতের জন্য ক্যামেরাটা দেখতে পাচ্ছ না, আমি সেট করে নিয়ে বা হাতে এঁকে দিচ্ছি। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি ক্যামেরার জন্য বা হাতে আঁকছি, তোমরা আবার মনে করো না এটা বা হাতেই আঁকতে হয় যে। না না নেক্সট, এ থেকে ডি পর্যন্ত। হলো? ইয়েস স্যার। এই আমার ইলিপস তৈরি হলো। এখানে শুধু যে আমি তোমাদের জন্য সবকিছু ডার্ক লাইনে এঁকেছি, কিন্তু অ্যাকচুয়ালি যে ইলিপসটা হবে সেটাই শুধু ডার্ক লাইন হবে, বাদ বাকি সব লাইনগুলো থিন লাইনে হবে। কতটা কি হবে যদি বুঝতে না পারো, আমি আগের দিনের একটু ছবিগুলো দেখাচ্ছি। দেখো আগের দিন যে আমরা ড্রয়িং গুলো করেছিলাম, এখানে যে তুমি এই যে লাইনগুলো, কনস্ট্রাকশন লাইনগুলো চোখে দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন খুব থিন লাইনে এঁকেছিলাম, কিন্তু কার্ভটা আমি ডার্কলি এঁকেছিলাম। এটাই মাথায় রাখবে। আজকে যে কেউ একজন স্কেল পাঠিয়েছিল, স্কেলের ছবি, সে কি করেছিল, সবকটা লাইনই ডার্ক লাইন এঁকেছিলে। স্কেলের ক্ষেত্রে আমি বলে রাখছি, শুধুমাত্র স্কেলের যে রেক্ট্যাঙ্গেলটা, আউটার রেক্ট্যাঙ্গেলটা, এটাই শুধু ডার্ক হয়, বাদ বাকি সব থিন লাইনে হয়। আমরা ক্যামেরার সামনে বুঝতে সুবিধার জন্য সবই হয়তো ডার্ক করছি, কিন্তু বারবার করে মুখে বলে দিচ্ছি কোনটা থিন হবে কোনটা ডার্ক হবে। তোমরা সেটা মেনটেন করে রাখবে, আমরা ঠিক চোখে দেখতে পাবো। আমাদের যেহেতু আমরা অনেকদিন ধরে পরিচিত এই লাইনগুলোর সাথে, এই ড্রয়িং গুলোর সাথে, আমরা কিন্তু ঠিক বুঝতে পারবো, আমাদের দেখতে অসুবিধা হবে না। তোমার নতুন বলে তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা এরকম ডার্ক লাইনে আঁকছি ঠিকই, কিন্তু আমরা এটা ডিফারেন্সটা যারা পোস্ট করেছে, দেখো অনেকেই ড্রয়িং পোস্ট করেছে, থিন আর ডার্ক লাইন সুন্দর ডিফারেন্ট করে বুঝিয়েছে। যারা কিনা ড্রয়িং পাঠাচ্ছ না তাদেরকে বলছি, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমরা পাঠাও, তোমরা প্র্যাকটিস করো, আমরা ঠিক তোমাদের সাথে আছি। আচ্ছা, এবার আমার ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন কার কার দেবো স্যার? কোশ্চেনে যা যা ছিল সেগুলো, আর যদি কোথাও অ্যান্সারে কিছু চেয়ে থাকে তবে সেইটা। কোনটা ডাইমেনশন দেবো? কোশ্চেনে যেগুলো দেওয়া ছিল সেগুলো দিতেই হবে। হ্যাঁ, আর কোনো ডাইমেনশন কি এখানে চাওয়া হয়েছে? কোশ্চেনে চাওয়া হয়নি। স্কেলে যেমন মেজার করতে বলা হতো, কিন্তু এখানে কিছু বলা হয়নি, তার জন্য আমি এখানে আর কোনো দেব না, ডাইমেনশন দেব না। তাহলে একমাত্র আমি দেব কি, যে অ্যাক্সিস দুটোর। স্যার আমরা, হ্যাঁ বলো স্যার। বলছি এখানে যদি আমায় কোনো কিছু ডাইমেনশন চাইতো, তাহলে ওটা কি রকম চাইতো, মানে কি কি মার্ক করতে বলতো? না না না, কোনো মার্ক করার ব্যাপার নেই, কোনো চাইতো না, কোনো কোশ্চেনে চাইতো না। ওকে ওকে স্যার। কার্ভে থেকে কোনো কোশ্চেন উঠে আসবে না। কখনো কোনো কার্ভের ক্ষেত্রে ট্যানজেন্ট নরমাল আঁকতে বলে, সেটা আমরা এঁকে দেখাবো, এগুলোর মধ্যে না। এগুলো যেগুলো করছি একমাত্র, যদি তুমি এটা জানতে চাইছো যে কোনো ডাইমেনশন যদি রিকোয়ারমেন্টে হঠাৎ করে জিজ্ঞাসা করে, তাহলে সেক্ষেত্রে সেটা স্কেলের ক্ষেত্রেই একমাত্র হয়, আর কারো ক্ষেত্রে হয় না। ওকে স্যার ওকে স্যার। এবার এটা হচ্ছে আমার এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইন, আজকে একটা ড্রয়িং দেখেছিলাম। অন্যের ভুল থেকে আমরা শিখবো, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি ভুল করেছি বলে যে স্যার আমাকে বেশি রেকটিফিকেশন, বেশি ভুলটা বুঝিয়েছেন তা নয়। একজন যদি কোনো ভুল করে, সেটা নিয়ে কিন্তু সবাইকেই রেকটিফিকেশন করে নিতে হবে, রেকটিফাই হতে হবে যে এই ভুলটা আমারও হতে পারে। তার জন্য আমি সেটার জন্য আমি হয়তো গ্রুপের মধ্যে লিখছি কারো ভুলটা, এটা কাউকে ভুলটাকে খারাপ ভাবারও কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন ওঠে না, কারণ সেই ভুলটা থেকে তুমিও শেখো, তোমার যেন এই ভুলটা না হয়। ঠিক সেরকমই আজকে আমি আরেকবার দেখাচ্ছি, আজকে ড্রয়িং দেখেছিলাম অনেকে এক্স ডাইমেনশন লাইন দিয়ে থাকে যে এক্সটেনশন লাইন পর্যন্ত পৌঁছয় না, তার আগেই শেষ হয়ে যায়। মানে তুমি দেখো, আমি একটা ভুল লিখে দেখাচ্ছি, ভুল ডাইমেনশন দিয়ে দেখাচ্ছি। যদি আমি এখানটা অ্যারোহেডটা দিতাম, তাহলে তো এক্সটেনশন লাইন অব্দি গেলামই না, না গ্যাপ রয়ে গেল। তার জন্য মাথায় রাখতে হবে, আমি যখন যে ডাইমেনশন লাইনের অ্যারোহেড আঁকবো, অবভিয়াসলি যেন অ্যারোহেডের একদম টিপ পোর্শনটা যেন এক্সটেনশন লাইন পর্যন্ত পৌঁছায়, এরকম। এই ভুলগুলো আগেও অনেকেই করে, ছেলেমেয়েরা, স্টুডেন্টরা করে, এটা আমরা ধরিয়ে দিই। এটা কিন্তু খেয়াল রাখবে। আর খেয়াল রাখবে, এই যে লাইনটা অ্যাক্সিসে টানা হয়েছে, এ কিন্তু ডাইমেনশন লাইনকে ইন্টারসেক্ট করবে না, কারণ
আরেকবার বলছি, Yes. অবজেক্টিভেও আসে, fill in the blanks এ which line does not intersect any line, that is dimension line. ডাইমেনশন লাইন কখনোই অন্য কোনো লাইনকে ইন্টারসেক্ট করে না। যদি করেও থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটা মুছে দিয়ে আমরা এটা লিখলাম কত, 80 মিলিমিটার। মিলিমিটার কথা লিখলাম না, কারণ অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার। খেয়াল করে দেখো, কালকে ওয়ার্কশপে সৌভিক স্যার যখন ড্রয়িংটা করেছিলেন সেখানে লিখেছিলেন অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার। লিখতেই হয়, কারণ কি আমরা ওই ডাইমেনশনগুলোর মধ্যে কোনো ইউনিট লিখিনি। যদি কোনো মিসিং ইউনিট থাকে তাহলে সেটা ধরে নিতে হয় মিলিমিটার আছে। নেক্সট আমাকে ভার্টিক্যাল অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিসের লেন্থটা দিতে হবে। কি করতে হবে? প্রথমে আমাকে এক্সটেনশন লাইন করতে হবে। এক্সটেনশন লাইনের জন্য আমাকে প্রথমে যে মাইনর অ্যাক্সিস দুটো আছে সেখান থেকে দুটো হরিজন্টাল লাইন টি স্কোয়ারের হেল্প নিয়ে আমি আঁকলাম। আবার বলছি 1 2 3 4 তোমরা কিন্তু লিখবে না, আমি আমার তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ওটা দেখিয়েছি। দুটো এক্সটেনশন লাইন আনা হয়েছে। স্যার 80 mm টা মেজর অ্যাসিস্টের হবে, হ্যাঁ, আর 60 টা মাইনর, তাই তো? হ্যাঁ, একদম যেটা কোশ্চেনে দেওয়া রয়েছে। যেটা ছোট সেটা মাইনর, যেটা বড় সেটা মেজর। আমরা কোনো অপারেশন হলে বলি না মেজর অপারেশন মানে খুব বড় সড়ো অপারেশন, কোনো ছোট অপারেশন বলি মাইনর অপারেশন, সেরকমই মেজর মানে বড়, মাইনর মানে ছোট। এবারে ডাইমেনশন কত? 60। এটা 60 মিলিমিটার ছিল। আমরা প্রথম দিন একটু গল্প করেছিলাম যে অ্যালাইনমেন্ট আর ইউনিডিরেকশনাল। আচ্ছা বলো তো, এই পথে যে ডাইমেনশনটা দিলাম সেটা কি হলো, অ্যালাইন না ইউনিডিরেকশনাল? এখানে 80 টা এভাবে লেখা রয়েছে। আর কেউ? ইউনিডিরেকশনাল। দুজনে বললে কারণটা একটা ঠিক হয়েছে একটা ভুল হয়েছে ডেফিনেটলি। তো আমরা দেখিনি কোনটা ঠিক কোনটা ভুল। সবাই আমাদের স্টুডেন্ট, হয়তো দুজনেই আন্দাজে বলেছে বা দুজনেই বুঝে বলেছে কিছু একটা। আমরা বলো স্যার। অ্যাকচুয়ালি অ্যালাইন্ড আর ইউনিডিরেকশন ওটা স্যার একদমই ভুলে গেছি, কিছুই মানে মনে নেই একদম, এই জন্য বলতো মানে একদমই বুঝতে পারছি না যে কোনটাকে অ্যালাইন বলে আর কোনটাকে ইউনিডিরেকশন বলে, ভুলে গেছি। ঠিক এর জন্যই তো আমরা এই ড্রয়িংটা ওয়েট করছিলাম। আমরা তো আজকে সেটা আবার বোঝাবো বলেই তো, এর জন্যই তো আমরা তোমাদের প্রয়োজনটা বুঝেই তোমাদেরকে আমরা ঠিকঠাক খাবার দাবার দেবো, অর্থাৎ ঠিকঠাক রিপ্রেজেন্ট করে দেবো যখন যেটা প্রয়োজনটা হবে। আজকে এই ড্রয়িংটার মধ্যে আমরা দেখে নেবো কোনটা অ্যালাইনমেন্ট আর ডিফারেন্সটা বুঝে নেবো। আজকে এই যে লাইনটা এই ডাইমেনশনটা আমরা এঁকেছি লিখেছি টেক্সটটা, সেটা কিন্তু দেখো আমার অ্যারো ডাইমেনশন লাইন এভাবে আছে, ঠিক তার উপরে ঠিক সেরকম ভাবেই বসেছে। ঠিক যখন আমার ডাইমেনশন লাইন ঘুরে গেল এভাবে, তখন কিন্তু 60 লেখাটাও ঘুরে গেল। অর্থাৎ ঠিক ডাইমেনশন লাইনের সঙ্গে ওপরে, ডাইমেনশন লাইনের ওপরেই আর কি জিনিসটা বসছে। অর্থাৎ ডাইমেনশন লাইন যদি ঘুরে যায় তাহলে আমার টেক্সটও ঘুরে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা মেনটেন করা হচ্ছে কার উপর? এই লাইনটার উপর, ডাইমেনশন লাইনটার উপর। তাহলে এটা কি সিস্টেমে হচ্ছে? অ্যালাইন মেথডে হচ্ছে। যে অ্যালাইন বলেছে সেও বুঝে নাও, যে ইনডিরেকশনাল বলেছে সেও বুঝে নাও, যে বলেছে ভুলে গেছি সেও বুঝে নাও, তিনজনই বুঝে নাও সবাই। অ্যালাইন কি বললাম? এটা হচ্ছে লাইনটা ডাইমেনশন লাইন, তার সঙ্গে সে যদি ঘোরে তাহলে টেক্সটটাও ঘুরে যাবে, তাহলে হচ্ছে অ্যালাইন। যদি আমি এটা ইউনিডিরেকশনাল দিতাম, যদি আমি এ পাশে দিয়ে রাখি একটা ইউনিডিরেকশনাল, তাহলে কি করব? আমি কিন্তু টেক্সটটা মুছে দেবো, একটু মুছে দিই। এটা মনে আছে নিশ্চয়ই? পাশে একটু বড় করে বুঝিয়ে দাও। যদি ওরা আবার দুটো করেই দিয়ে দেয় তাই ভয় পাচ্ছি। যে কোনো একটা মেথডে আমরা দেখবো। সাপোজ ধরো আমি এখানটায় আমি মাইনর অ্যাক্সিসে আরেকটা ডাইমেনশন দিচ্ছি। তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা যে কোনো একটা ডাইমেনশনই দেবে, এতবার করে ডাইমেনশন দেবে না একই জিনিসের। এবার 60 দুটো খেয়াল করো, এখানে 60 লিখলাম অ্যালাইন, অর্থাৎ ডাইমেনশন লাইন যেভাবে আছে সেভাবে ঘুরলো। এখানে 60 ডিগ্রিটা 60 মিলিমিটার লিখবো, লাইনটাকে একটু মুছে দিয়ে মাঝখানটায়। এবার এই দুটো ডিফারেন্স দেখো,
এখানে কি ছিল, অ্যালাইন ছিল কেন, ডাইমেনশন লাইন যদি ঘুরে যায় ডাইমেনশন টেক্সটও ঘুরে গেছে, তাই এটা হচ্ছে অ্যালাইনমেন্ট হয়েছে অ্যাকর্ডিং টু ডাইমেনশন লাইন ও রোটেট করে গেছে, তাই এটা অ্যালাইনমেন্ট মেথড। কিন্তু এক্ষেত্রে হচ্ছে ইউনিডিরেকশনাল, লাইন যেভাবে ঘুরুক তাতে টেক্সটের কিছু আসে যায় না। ও ইউনি মানে একই রকম, অর্থাৎ ও একই রকম ভাবে প্রেজেন্টেড হবে। দেখো 80, তখন 80টা কি হয়ে যাবে, এভাবে করব 80টা এরকম লাইনটা মুছে 80 হবে। দেখো এখানে টেক্সটটা ঘুরলো না, কিন্তু এখানে কি হলো, লাইন ঘুরলো টেক্সট ঘুরলো না। তাহলে এটা হচ্ছে ইউনিডিরেকশনাল, অর্থাৎ যার বাংলা কথায় বলতে গেলে বলতে হয় লাইন যেভাবে থাকুক না কেন টেক্সটটা একদম আমি যেভাবে চোখে দেখতে পাই ঠিক সেভাবেই লিখবো। ডিফারেন্সটা ভালো করে বোঝো, দুটো ডিফারেন্সটা ভালো করে বুঝে নাও। কখনো দুটোকে আলাদা করে মনে রাখতে পারবে না, দুটো ডিফারেন্সটা যদি মাথায় ভিজুয়ালাইজ করে রাখো তাহলে দেখবে খুব সুন্দর অন্যকে বোঝাতে পারবে। আর ড্রয়িং বা যে কোনো ইঞ্জিনিয়ারিং এর যে কোনো সাবজেক্ট এটা সবচেয়ে নিজের ভালো হয় তখনই যখন নাকি অন্যকে পড়াবে, অর্থাৎ অন্যকে বলতে বাবা মাকে না, মানে তোমার বন্ধুদেরকে যখন পড়িয়ে দেবে তখন দেখবে তোমাদের নলেজটা অনেকটা বাড়বে। ঠিক আমাকে প্রিয়াঙ্কা ম্যাডাম যেমন পড়ায় তেমন। ঠিক আছে, জাস্ট জোকিং। নেক্সট, এই ড্রয়িংটা করার পর আমি কিন্তু 10-এ 0 পেয়েছি, কারণ আমি তলায় স্কেল লিখি। স্কেল হবে কত, 1:2 তো? 1:1 স্যার। 1:1 কেন স্যার? ড্রয়িং লেন্থ অফ ড্রয়িং আর অ্যাকচুয়াল লেন্থ দুটো অ্যাকচুয়াল লেন্থ অফ ড্রয়িং সেম। অ্যাবসলিউটলি এটা হবে 1:1। কেউ আর মনে করো না আমি 60 কে 30 করেছিলাম বলে হাফ স্কেল করে ফেলা, এটা কিন্তু কেউ মনে করো না। ওখানে কিন্তু রেডিয়াস, ডায়ামিটার থেকে রেডিয়াস গেছিলাম বলে ওটা 2 দিয়ে ডিভাইড হয়েছিল, ওখানে কিন্তু স্কেলিং হয়নি জিনিসটা, বুঝতে পারলে? তাহলে স্কেল হবে 1:1, তবেই ম্যাডাম 10-এ 10 দেবে। ওকে, এনি কোয়ারি? আচ্ছা, আমাদের টাইম মোটামুটি হয়ে গেছে নেক্সট ক্লাসে। হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো। স্যার জাস্ট একটু স্যার আপনি যেটা বলছিলেন না যে আমরা 360 কে কেন 12 ডিভিশন করব, স্যার ওটা বুঝতে পেরেছি। স্যার একটু সাজিয়ে স্যার একটু বলবেন, আরেকবার একটু শুনে নিতাম। হ্যাঁ, যদি আমি 12 ডিভিশন করি 360/12 = 30 ডিগ্রি, তাহলে একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি হবে, এর পরেরটা কত 60 ডিগ্রি হবে, তারপরেরটা কত 90 ডিগ্রি হবে। তাহলে 30, 60, 90 এই সব কটা অ্যাঙ্গেলই কি হবে, আমার এই একটা সেট স্কোয়ারে আমি মেজার করতে পারি। আমরা এই ডিভিশনটা সেট স্কোয়ার দিয়ে করবো কেন, যদি আমরা কম্পাস দিয়ে বা প্রোটেক্টর দিয়ে করতাম তাহলে আমাদের চোখের ভুলের জন্য বা কোনো ইলিউশনের জন্য আমার কোনোটা আছে 31, কোনোটা আছে 29 ডিগ্রি, কম বেশি হতে পারতো। তো তাহলে আমরা কি এই যে পয়েন্ট গুলো মেলানোর ব্যাপারটা যেটা চেক করলাম না, যে হরাইজন্টাল গুলো সব কটা পয়েন্ট দিয়ে যাবে, এগুলো এই চেকিংটায় ফেল করে যাব, অর্থাৎ সেটা দিয়ে একই পয়েন্ট দিয়ে পাস করবে না। তার জন্য আমরা ওই এররটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা সেট স্কোয়ার দিয়ে ডিভিশনটা করব, এবং সেট স্কোয়ারের মধ্যে যদি 30, 60, 90 যদি আমি 12 ডিভিশন করি তাহলে আমার 30, 60, 90 একটা সেট স্কোয়ারের মধ্যে পাবো। বা আমি যদি 4 ডিভিশন করতাম তাহলেও আমার 90 ডিগ্রি করে চলে আসতো, কিন্তু 4 ডিভিশন করলে পরে আমি মাঝখানের পয়েন্টটা না পেলে পরে আমি কার্ভ আঁকবো কি করে? আমি যদি এ আর সি পয়েন্ট পেতাম, এখান দিয়ে তো সাপোজ এ পয়েন্ট পেয়েছি আর সি পয়েন্ট পেয়েছি 4 ভাগ করার ফলে, কিন্তু আমি এবার কার্ভটা এভাবে আঁকবো নাকি এভাবে আঁকবো নাকি এভাবে, কি করে বুঝবো? দুটো পয়েন্ট দিয়ে তো কার্ভ আঁকা যায় না। তাহলে আমাকে মোর দেন 2 পয়েন্টস পাওয়ার জন্য আমাকে 4 ভাগ করলে হবে না। আমি 12 করতে পারতাম, আমি 16 করতে পারতাম, 16 ডিভিশনও করতে পারতাম, কিন্তু সেটাও অসুবিধা হয়ে যেত। তার জন্য 12 ডিভিশনসটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। নেক্সট, আর কারো কোনো কোয়েরি? যদি কারো কোয়েরি থাকে, যেহেতু নেক্সট ক্লাসে টাইম হয়ে গেছে। হ্যাঁ বলো। বলছি স্যার, মানে এই ড্রয়িংটায় ওই স্যার যে দুটো মানে বললেন অ্যালাইন আর ইউনি ডিরেকশন, স্যার কোনটা দিতে হবে মেন? যে কোনো একটা আমরা অ্যালাইন দেব, সবাই অ্যালাইন দিই। প্রিয়াঙ্কা? হ্যাঁ অ্যালাইন। ওকে স্যার, এটা দেব না। ওকে, কারো কোনো কোয়েরি থাকলে পরে তোমরা একটু গ্রুপে দিও প্লিজ, কারণ হচ্ছে আমাদের টাইম হয়ে গেছে, নেক্সট ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। যদি কোনো কোয়েরি থাকে নেক্সট দিন ক্লাসেও আমরা ক্লিয়ার করে দেবো। এটা একটু থ্যাংক ইউ, গ্রুপে দিয়ে দেবেন। বলো। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট।